কথায় প্রেজেন্স, সঠিক সময়ে সঠিক কথা। আমরা প্রথম পর্বেই বলেছি যে সঠিক সময়ে সঠিক কথা বলাটা খুব কঠিন। তবুও গ্রিন টিভি আয়োজন করেছেন যে এই কঠিন কাজটা তারা করে যাবেন। আমাদের আজকের আলোচ্য বিষয়টা মূলত ব্লু ইকোনমি, অর্থাৎ নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি, এবং সেই সুনীল অর্থনীতির সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে সম্প্রতি। আমাদের সাগর সবসময় ছিল, বঙ্গোপসাগর আমাদের সবসময় ছিল, কিন্তু বছর 12 আগে আন্তর্জাতিক একটা সীমারেখা বা সীমানা, মামলা, আন্তর্জাতিক কোর্টে মামলা, মায়ানমারের সাথে মামলা, ভারতের সাথে মামলা করে আমরা যখন জিতলাম, তখন সীমাটা নির্ধারিত হলো। এখন আমাদের প্রায় 710 কিলোমিটার কোস্ট লাইন আছে, আর আমাদের সমুদ্র এলাকাটা হচ্ছে প্রায় 1,08,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ বলা যায় যে প্রায় বাংলাদেশের আয়তনের সমান, কারণ বাংলাদেশের আয়তন 1,30,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে 18,000 আবার পানি সম্পদ আছে, নদী ইত্যাদি। আজকের এই আলোচনায় আমরা সঠিক সময়ে সঠিক কথা বলার জন্য সঠিক ব্যক্তিকে পেয়েছি। উনি হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খোরশেদ আলম। উনি এই কাজটির জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেভি থেকে, অর্থাৎ নৌবাহিনী থেকে নেভি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। উনি সেই অ্যাডভেঞ্চারের গল্প আমরা শুনবো, এবং সেখান থেকে কি সম্ভাবনা সেটা শুনবো আমরা। এখন কেউ কেউ বলেন যে এটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন। কেউ বলেন সেকেন্ড ইকোনমিক ফ্রন্টিয়ার, কেউ কেউ বলেন যে ব্লু ইকোনমি প্যারাডাইম, কেউ কেউ বলেন ট্রান্সফরমেটিভ অপরচুনিটি ফর বাংলাদেশ। আসলেই আপনার কাছে কি মনে হয় যে যেই ব্যাপ্তিটা আমরা পেয়েছি সেটা আসলে ইকোনমির এরকম একটা ট্রান্সফরমেটিভ, একদম পরিবর্তনের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন করার জন্য। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা সাগর সম্বন্ধে খুব কম জানি বাংলাদেশে। এইটা আমাদের দেশের লোকের কোনো দুষ্ত্রুটি নয়, বরঞ্চ আমাদের সাগর নিয়ে খুব একটা আগ্রহ তেমন ছিল না, যে কারণে সাগরে আমরা মাত্র 100 নটিক্যাল মাইলের ভিতরে আমাদের সীমানাটা সীমাবদ্ধ ছিল। কিন্তু দুটি কোর্টের, আপনি যেটা বললেন, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দ্য সি জার্মানির হামবুর্গে এবং পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটা নেদারল্যান্ডের হেগে, এই দুইটি কোর্টে ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের যে মামলাটি হয়েছিল, এই মামলার ফলাফল অনুযায়ী আমরা, আপনি বলেছেন যে প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার জায়গা আমরা বঙ্গোপসাগরে অর্জন করি। আর আপনি যদি লম্বার দিক দিয়ে দেখতে যান, তাহলে আমাদের ছিল মাত্র 100 নটিক্যাল মাইলের মতো। সে জায়গায় আমরা নটিক্যাল মাইলে 358 নটিক্যালের মতো সাগর পেয়েছি, আর কিলোমিটারে ধরলে প্রায় 675 কিলোমিটার লম্বা আমাদের সাগর। কিন্তু এই সাগর পাওয়ার আগে আমাদের দেশের এই যে সম্পদ, কেন এটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা এটা আমাদের নেক্সট ফ্রন্টিয়ার কেন হবে, এর কারণ হলো এই সাগরে যে সম্পদ আছে। আপনি ধরেন সারা বিশ্বে সব সাগরগুলোতে প্রায় $1.3 ট্রিলিয়ন সম্পদ আছে, তাও সেটা মাত্র 10 ভাগ, মানে পৃথিবীর যে মাপটা হয়েছে, ম্যাপিং যেটা হয়েছে, তো মাত্র 10 ভাগ সাগরের, বাকিটা এখনো মাপা সম্ভবপর হয়নি, কারণ গভীরতা অনেক বেশি, সেখানে কি সম্পদ আছে না আছে জানা যায়নি। তো আমাদের দেশে হয়তো আপনি বলতে পারেন তাহলে আমাদের দেশে কতটুকু আছে। আমাদের দেশে আমরা যতটুকু স্টাডি করে দেখেছি যে আমাদের দেশেও প্রায় আপনার 6 to 7% আমাদের জিডিপির যে অর্থায়নটা হয় সেটা সাগর থেকে আসে। এখন সাগর সম্পদ বলতে মোটামুটি ভাবে আমরা যেটা বুঝি যে সাগর যারা ব্যবহার করে, কারণ এই সুনীল অর্থনীতির
মূল আপনি যদি সংজ্ঞা হিসেবে ধরেন বা এর ব্যাপ্তি হিসেবে ধরেন, তাহলে হলো যে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এটা একটা বড় জিনিস, এবং ইনক্লুসিভ উন্নয়ন, এবং সাগরের যে পরিবেশ সেটাকে ঠিক রেখে, এরকম যেন না হয় যে সাগরের সবকিছু আমরা নষ্ট করে ফেললাম, খেয়ে ফেললাম। সেটা আপনি হয়তো জানেন এটা, যে আমাদের ল্যান্ড যে পরিমাণ জায়গা আছে দেশে, যে ভূখণ্ড হিসেবে, সেখানে কিন্তু মোটামুটি আমাদের কি আছে না আছে জানা হয়ে গেছে। কিন্তু সাগরই একমাত্র একটা জায়গা যেটা আমাদের একটা বিকল্প সম্পদ আমাদের হিসেবে। সাগরটার কোন ম্যাপিং কি করা হয়েছে? জি, সাগরটার যে পরিমাণ, আমাদের ধরেন মাছের ম্যাপিং ছিল না, অনেক আগে ৭৯ সালের দিকে একটা ম্যাপিং হয়েছিল, এরপর ২বার ম্যাপিং হয়েছে, গত বছরও একটা ম্যাপিং হয়েছে। মোটামুটি ভাবে সাগরের মাছের কোথায় কি আজ না আছে এখন আমরা জানি। তারপরে তেল গ্যাসের ব্যাপারেও একটা ম্যাপিং হয়েছে, একটা নরওয়েজিয়ান ফার্ম একটা ম্যাপিং করে দিছে। কাজে আমাদের কাছে এখন ম্যাপিং আছে। কিন্তু যেখানে আমাদের একটু সমস্যা হচ্ছে, যে সুনীল অর্থনীতির ধরেন প্রথম একটা দিকে হলো যে সাগরের মৎস্য বা মাছ। আমাদের দেশে আপনি যদি দেখেন যে আমাদের ৩৮,০০০-এর মতো কাঠের নৌকা আছে। তার তারা মাছ ধরে উপকূল থেকে বড়জোর ৩০ কিলোমিটার বা ৪০ কিলোমিটার। ফলে এর বাইরে যায় না কেন? কারণ যেহেতু কাঠের নৌকা ছোট সাইজে, এগুলা সাগরের বড় বড় ঢেউ নেগোশিয়েট করতে পারে না। কাজেই ৩০-৪০ কিলোমিটারে সীমাবদ্ধ। আর আমাদের কাছে স্টিল বডি ট্রলার এই কাঠের থেকে একটু সাইজে বড়, এরকম আছে প্রায় ২৬০টা জাহাজ। ২৬০টার ভিতরে ধরেন ৫০টা প্রায় নন অপারেশনাল থাকে, ২০০-র মতো কাজ করে আর কি। তারা আরো ৩০-৪০-৫০ মাইল যায়। তার মানে এই যে আমি বললাম ৬৭৫ মাইলের ভিতরে বড়জোর ১০০ মাইলের ভিতরেই আমাদের সব মাছ ধরার অ্যাক্টিভিটি। আজকে না, স্বাধীনতার পর থেকেই আজকে পর্যন্ত এখানেই সীমাবদ্ধ। বাকি ৬০০ বা ৫৫০ কিলোমিটারে আমাদের কোনো মাছ ধরার অভিজ্ঞতা বা কোনো যানবাহন বা মাছ কি পরিমাণ আছে না আছে হয়তো স্টাডি হয়েছে, কিন্তু আমাদের ধরার তার কোনো। মানে ৬০০ কিলোমিটার পর্যন্ত আমাদের একদম হ্যাঁ, এবং ধরাছোঁয়ার বাইরেই আছে। ধরা-ছোঁয়ার বাইরে। এবং আপনি যদি কিন্তু ওখানকার স্টাডি তো আছে যে স্টাডি আছে। ওখানে জি, আচ্ছা, তাহলে ধরেন যে আমরা যে দেখি যে বিভিন্ন দেশে, বিশেষ করে ইন্দোনেশিয়া, জাপান বাদ দিয়ে, জাপান তো শুধু সিউইডের ইকোনমি আমার জানা নাই, কিন্তু বিশাল, কারণ সিউইড তারা পছন্দ করে। আর মাছের ক্ষেত্রে ইন্দোনেশিয়া ইত্যাদি, তারা শুনেছি যে ওটা একটা ইন্ডাস্ট্রি, মানে সমুদ্রে যেমন একটা এগ্রিকালচার আছে, সিউইড আছে, তারপরে অন্যান্য জিনিস আছে, প্রাণী আছে, মাছ আছে, আবার তার একটা ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিটা হচ্ছে, যেটা দেখেছি যে বিরাট বিরাট জাহাজ, তারা মাছ ধরছে, সেখানেই মাছ প্রসেস হচ্ছে, সেখান থেকেই প্যাকিং হচ্ছে, এবং প্যাকিং হয়ে ওগুলো এক্সপোর্টের জন্য তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা জাহাজ এসে ওইগুলো সব নিয়ে যাচ্ছে এবং দুনিয়ার বাজারে যাচ্ছে। আমাদের এখানে ওইটার সম্ভাবনা আছে বলে কি মনে করেন? অবশ্যই আমাদের দেশে ওইটার সম্ভাবনা আরো বেশি আছে, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত ওই ধরনের ট্রলার একটিও নেই। আপনি হয়তো একটু পিছনে ফিরে তাকালে বুঝবেন যে কিছুদিন আগে, প্রায় ১০ বছর আগে, সরকার ২৬টা লাইসেন্স দিয়েছিল টোনা মাছ ধরার জন্য। আমাদের এখানে ব্লুফিন টোনা রয়েছে, কিন্তু এই ২৬ জনের কেউই আজ পর্যন্ত, এটা ২৬ সাল, একটাও টোনা মাছ সংগ্রহকারী জাহাজে অর্ডারও দেয়নি, কেউ নিয়েও আসেনি, এবং তাদের লাইসেন্সগুলো এখন পর্যন্ত ক্যান্সেলও হয়নি। যে কারণে সাগরে মাছ ধরার জন্য বা যে ধরনের উৎসাহ উদ্দীপনা দরকার ছিল সেটা কিন্তু সৃষ্টি হয় নাই। সরকার নিজের তরফ থেকে কোনো জাহাজ ক্রয় করেনি, and এটাও আরেকটা কারণ, যে যদি সরকার নিজে করে দেখাতে কিন্তু পারতো। এটা কি সরকারের দায়িত্ব নাকি বা বিজনেস যারা করেন? আচ্ছা, এক্ষেত্রে হয়তো প্রশ্নটা আসবে যে যদি ন্যাশনাল ব্লু ইকোনমিক অথরিটি বা এরকম কিছু একটা হয়, যেটা প্রাইম মিনিস্টারের অফিসে বা প্রাইম মিনিস্টারের নেতৃত্বে অথবা ক্যাবিনেটের নেতৃত্বে তারা কতগুলো পলিসি ফর্মুলেশন করবে, তারা বিজনেসম্যানদেরকে উৎসাহী করবে এবং তাদেরকে জানাবে যে এই এই কাজগুলো আছে। আচ্ছা, তার আগে আমি বলে নেই, আমরা গ্রিন টিভির কাছে আমাদের অনুষ্ঠানটা কিন্তু একটু অন্যরকম। এটা ঠিক টক শো না, এটা ঠিক পডকাস্টও না, কথা প্রেজেন্স, অর্থাৎ কথা অ্যাপস, যেটা কথা সোশ্যাল মিডিয়া,
তারা সঠিক সময় সঠিক কথাটা তুলে আনতে চায়, সেটাকে আমরা একটু ডিপ ডাইভ দিয়ে তার অর্থনৈতিক, তার অ্যাডমিনিস্ট্রেটিভ, করণীয় এই জিনিসগুলো বের করে আনতে চাই। এবং সেই জায়গায় আমরা, আচ্ছা আপনি কি মনে করেন যে আমরা আজকে যে কথাটা বলছি সুনীল অর্থনীতি নিয়ে, এটা সঠিক সময়ে সঠিক কথা, নাকি আমরা অনেক পিছিয়ে পড়েছি অথবা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছি? আপনার কাছে কি মনে হয়? না, সত্যিকার অর্থেই আমরা কিছুটা পিছিয়ে, এটা তো বলা বলা বাহুল্য, যেহেতু প্রায় 12 বছর হয়ে গেল আমরা সাগরটা পেয়েছি। 12 বছরের ভিতরে আমরা তেমন ব্যবহার করতে পারি নাই। তবে আমরা যে একদম মানে পিছিয়ে তা কিন্তু না। ধরেন আমরা 14 সালের পরে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কিছু অর্থ দিয়েছিলেন। সে অর্থ দিয়ে কিন্তু আমরা এই ধরনের একটা সুনীল অর্থনীতি উন্নয়ন পরিকল্পনা আমরা করেছিলাম। এবং এই তখন ব্লু ইকোনমি সেলটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল। এরপরে চলে যায় তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। এখন এটা আছে ক্যাবিনেট ডিভিশনে। আপনি সত্যিই বলেছেন যে এটার অথরিটিটা যদি মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসে না থাকে, তাহলে যে সমস্যাগুলো হয়, যে সাগরের প্রায় 12-13টা মন্ত্রণালয় জড়িত সাগর নিয়ে। আর আমাদের রুলস অফ বিজনেস এতই কঠিন যে যে মন্ত্রণালয়ের অধীনে যেটা দেওয়া আছে সেটার আধিপত্য বা তার বাইরে সে কাজ করতেও চায় না, বা অন্য কাউকে তার এরিয়াতে আচ্ছা, কাজ সেল করতেও দেয়। মানেই তো হচ্ছে কোষ, মানে আমরা হ্যাঁ, যদি সেল মানে খুবই বিজ্ঞানে, একটা 3-4 জনের আচ্ছা, একটা বডি। কিন্তু আমার তো মনে হয় যে এখানে অনেকগুলো মিনিস্ট্রি এখানে যুক্ত হয়ে যেতে পারে। জি, হ্যাঁ, আপনি আমার বলেন। কাছে যেটা মনে হয়, ধরেন মৎস্য মানে ফিশারিজ মিনিস্ট্রি যেটা আছে সেটা হলো 1 নম্বরে আসবে আমাদের এখানে। শিপিং মিনিস্ট্রি আসবে, তেল গ্যাস মিনিস্ট্রি আসবে, তারপরে আপনার পর্যটন মিনিস্ট্রি আসবে, এবং বায়োটেকনোলজি একটা জিনিস আছে। যেমন ধরেন আপনি বললেন সিউইডের কথা। যে সিউইড আসলে আমাদের যে রুলস অফ বিজনেস লেখা হয়েছে তাতে সিউইড তো পানির নিচে হয়, এটা গাছ, এটা মাছ না। কাজে এটা মৎস্য মন্ত্রণালয় মনে করি তাদেরও না, আবার এগ্রিকালচারেরও না, বিকজ এটার নিচে চাষ হয় না, এমনিতেই হচ্ছে। তো কাজে এই সিউইড নিয়েই একটা বড় আমাদের সমস্যা আছে, কে দেখবে? কেউ দেখছে না। এই জন্যই একটা অথরিটি থাকা দরকার। আর আমার মনে হয় যে আমাদের নতুন সরকার আসছে, তারা অবশ্যই এই সুনীল অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এবং কেন চিন্তা ভাবনা করতেছে, যে বিকল্প অর্থনীতি যদি আমাদেরকে করতে হয়, বা এসডিজির গোল যদি বাস্তবায়ন করতে হয়, যে পরিমাণ অর্থায়নের দরকার, সেটা কিন্তু ল্যান্ডের যে রিসোর্স আছে সেখান থেকে আসবে না, সাগর থেকে আমাদের আনতে হবে। আপনি ইন্দোনেশিয়ার কথা বললেন, দেখেন ইন্দোনেশিয়া প্রায় $12 বিলিয়ন মতো মাছ রপ্তানি করে। আমাদের প্রায় কাছাকাছি থাইল্যান্ড $7 বিলিয়ন করে। আর আমরা করি $450 মিলিয়ন। এটাও গলদা বাগদা চিংড়ি, সাগরের মাছ থেকে না। সাগরের মাছ যা হয় এটা আমাদের হয়তো খাওয়ার ব্যাপারেই যথেষ্ট। বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে, তারপর ম্যারিটাইম ইউনিভার্সিটি তৈরি হলো, তারপরে আমার তো মনে হয় যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি তারও তো এটার সাথে যুক্ত হওয়া দরকার। অর্থাৎ আমি হয়তো গ্রিন টিভিকে পরবর্তীকালে রিকোয়েস্ট করব যে এগুলো নিয়ে নানা ধরনের রাউন্ড টেবিল হতে পারে, এবং সেটা স্পেসিফিক, যেটা ওশেনোগ্রাফিক রিসার্চ সেটা ওশেনোগ্রাফিক রিসার্চ করলো, যারা যেটা ফিশারিজ তারা ফিশারিজ করলো, করে আবার ওইটাকে কোঅর্ডিনেশন করা। অর্থাৎ আমরা কিন্তু একটা মহাযজ্ঞের কথা আলোচনা করছি, এবং সেটা আমাদের দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই। তো এবং সেইটা ক্ষেত্রে আপনার আপনার কাছে কি মনে হয় যে কি কি ধরনের মানে আহ, মানে পলিসিগত, মানে অর্থাৎ নীতি নীতিগত এবং কাঠামোগত কি ধরনের পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া দরকার? আমাদের প্রথমত, আপনি যদি এই যে সমস্ত ইনস্টিটিউটের কথা বললেন, এগুলোতে আমরা অবশ্যই একটু পিছিয়ে আছি। কারণ আমরা সমুদ্র সীমা নির্ধারণ হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথমে আমরা চিঠি দেই ইউজিসি কে, যে ওশেনোগ্রাফিক কোর্সটা আমাদের ইউনিভার্সিটিতে চালু করার জন্য। এবং তারপর মেরিটাইম ইউনিভার্সিটি হয়, তারপর বাংলাদেশ ওশেনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটও হয়, যে কাজ শুরু করে, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও ওশেনোগ্রাফি চালু করা হয়। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আগে থেকেই ছিল, বাট সেটা ছিল মেরিন বায়োলজি, 80-র দশক থেকে ছিল শুধু একটা অংশ,
পুরাটা ছিল না। অথচ আপনি যদি দেখেন আমাদের পাশের দেশ, সেখানে প্রায় 10-12টা ইউনিভার্সিটিতে তারা কিন্তু 1960 সাল থেকে ওশেনোগ্রাফি পড়ানো হয়। তার মানে তাদের একটা জনবল, দক্ষ জনবল ইতিমধ্যেই রয়ে গেছে। আমাদের ঠিক ওই রকম দক্ষ জনবল তৈরি হচ্ছে। গত 10 বছর আমি বলবো যে মোটামুটি ভাবে আমরাও এমন একটা পর্যায়ে চলে আসছি। কাজে যদি একটা অথরিটি আমাদের এখানে থাকে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে বা ওই অফিসের অধীনে, তাহলে কিন্তু যে জনবল আছে তাদেরকে দিয়ে আমরা এটা ম্যান করে আমাদের জন্য যা দরকার, আমরা এই যে কর্মপরিকল্পনা যেটা করে দিয়েছি এটাতে মোটামুটি সবই আছে। তবে এটার যদি আরো নতুন ভাবে করার দরকার হয় সেটাও করা যেতে পারে। কারণ আমাদের যে সম্পদ আছে, দেখেন শুধু মাছ না, মাছে যেমন আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের সম্পদ আনতে পারি ব্যবসা বাণিজ্য করে। আমাদের যে শিপিং আছে, এই শিপিং একটা খুব বড় সেক্টর। মানে পৃথিবীতে ধরেন $12 বিলিয়ন মালামাল প্রত্যেক বছর রপ্তানি হয়, আমদানি রপ্তানি হয়। আমাদের রপ্তানি আমদানি গত বছর ছিল বোধহয় $110 বিলিয়ন। তো $110 বিলিয়ন আমদানি রপ্তানি আনা নেওয়া করার জন্য প্রায় 4000 জাহাজ আসছে বাংলাদেশে, চট্টগ্রাম বন্দরে প্রায় 3 মিলিয়ন কন্টেইনার আসছে। এবং এই জাহাজগুলোর জন্য আমরা শুধু জাহাজ ভাড়া দিয়েছি $9 বিলিয়ন উপরে। আমাদের নিজস্ব জাহাজ কিরকম? আমাদের নিজস্ব জাহাজ হলো 102টা, মানে বিএসসির আছে 6টা 6-7টা, আর বাকিগুলো সব প্রাইভেট সেক্টরে, কারণ জাহাজ নাই। যদি আমাদের জাহাজ থাকতো তাহলে আনটার্ডের যে রুল আছে, নিয়ম আছে, সেখানে আমরা 50% কার্গো, আমাদের কার্গো ক্যারি করতে পারতাম। তার মানে আমরা যদি 60-65 বিলিয়ন ডলারের কার্গো ক্যারি করতে পারতাম, তাহলে $4-4.5 বিলিয়ন আমাদের দেশে থাকতো, আমাদের জিডিপি 1% বেড়ে যেত। কাজে এই যে একটা অবারিত সুযোগ বা সম্ভাবনা দোয়ার আমাদের সামনে হাতছানি দিচ্ছে, এটাকে তো আমাদের কোনোভাবেই ছাড়া ঠিক হবে না। আচ্ছা, জনবলের কথা যেহেতু বললেন, এবং যেহেতু আপনি বললেন যে সাগরেরও একটা এগ্রিকালচার আছে, সাগরের একটা শিল্প আছে, সাগরের সম্পদ, এবং আমি তো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এখনো আসি নাই, ওটা আমি পরে আপনাকে জিজ্ঞেস করবো, কারণ অনেক শুনি যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের জন্য এখন বিশ্বর সমস্ত জিওপলিটিক্যাল সমস্ত কিছু হচ্ছে। জনবল, আমি তো মনে করি যে গার্মেন্টসে যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, সত্যিকার অর্থে আমরা যদি এটাকে উন্মোচন করতে পারি, আমাদের এই সমুদ্রের সম্পদের দুয়ারটা, এখানে ওই ম্যারিন টেকনোলজির উপরে পড়াশোনা করা, শিপইয়ার্ডের উপরে পড়াশোনা করা, ফিশিংয়ের উপরে পড়াশোনা করা, প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। এবং আমরা যেহেতু একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময় আছি, এই সময়ে এমপ্লয়মেন্ট জেনারেশন, সেটার ক্ষেত্রে এই সুনীল অর্থনীতি কিরকম ভূমিকা পালন করতে পারে বলে আপনার কাছে মনে হয়? সত্যিকার অর্থেই এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা বিরাট সুযোগ আছে। সেটা প্রথমেই যদি আমি ধরি, আপনাকে বলি যে ধরেন পৃথিবীতে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ জাহাজ আছে এখন কাজ করে। এই 2 লক্ষ জাহাজে যে পরিমাণ, ধরেন প্রতি জাহাজে যদি 50 জন লোক থাকে, তো 50 × 2 লক্ষ, এত লোক জাহাজে কাজ করে। এই পুরা জাহাজগুলোতে 47% ক্রু, মানে ক্যাপ্টেন থেকে নাবিক পর্যন্ত প্রোভাইড করে ফিলিপিন। 47% পৃথিবীর। কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকজন আজকাল আর জাহাজে কাজ করে না, কারণ জাহাজে 6 মাস মিনিমাম থাকতে হয়, তাদের গার্লফ্রেন্ড ওয়াইফ থাকে না, কাজেই তারা এগুলো বাদ দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু এশিয়ার লোকই বেশি করে। তো শতকরা 47% পৃথিবীতে যত সিফেয়ারার আছে, নাবিক আছে বা ক্যাপ্টেন যাই বলেন না কেন, ফিলিপিন দেয়। আমাদের হলো <2% সারা দুনিয়াতে আমাদের কন্ট্রিবিউশন। কাজে এখানে কিন্তু দেখেন একটা ক্যাপ্টেন আর্ন করে মিনিমাম $10,000 প্রতি মাসে, অনেস্ট আর্নিং, বেতন হিসেবে। আর যদি সে ট্যাঙ্কারের ক্যাপ্টেন হয় তাহলে $15,000 থেকে $20,000 আর্ন করে। এমন কি চাকরি বাংলাদেশে আছে যেখানে সে বেতন $10,000 পাবে বা $15,000 পাবে? কাজে এই যে একটা অপরচুনিটি, এটা তো একটা বড় অপরচুনিটি। কিন্তু আমাদের দেশে এখনো আমাদের গার্জিয়ানরা ছেলেদেরকে বলে হয় তুমি ডাক্তার হও, তা নাহলে ইঞ্জিনিয়ার হও। এই দুইয়ের বাইরে ট্রিপলি পড়ো বা এই বুয়েট কুয়েটের ভিতরেই আমরা সীমাবদ্ধ। কিন্তু যে সাগরে এই যে বিদ্যা করলে যে আপনার অবারিত সুযোগ থাকবে, পৃথিবীর যে কোনো দেশের জাহাজে আপনি চাকরি করতে পারবেন এবং আপনার বেতন অনুযায়ী নির্ধারিত হবে, এবং 3 মাস আপনি ছুটিও পাবেন বছরে। কিন্তু এটা একটা বিরাট সম্ভাবনা। এবং শিপিং একটা শিল্পঘন, একটা শ্রমঘন ইন্ডাস্ট্রি শিপিংটা। এবং মাছ ধরার শিল্পটা আপনি যেটা বললেন যে আমাদের এখন কি করে, জাহাজ যেগুলো যায় মাছ ধরে আনে, বাস এখানে এনে হয়তো সদরঘাটে এনে বিক্রি করে দেয়, শেষ। কিন্তু ওই সাইকেলটা আমাদের এখানে নাই, যেহেতু রপ্তানি হয় না সাগরের মাছ। আমরা কিন্তু এখনো ওই ধরনের ইন্ডাস্ট্রিয়াল শিপ
বাইরেও নাই, ভিতরেও নাই, এবং এটা কাঠামোগতভাবে এখন পর্যন্ত তৈরি হয়নি, যেটা চিংড়ি মাছের জন্য তৈরি হয়েছে। যে চিংড়ির জন্য যদি খুলনাতে ধরেন যে মাছ রপ্তানি করে, চিংড়ি রপ্তানি, তার কিন্তু ঘের নাই। সে কিন্তু মাছ কিনে তারপরে প্রসেসিং করে সে বিদেশে পাঠাচ্ছে। তো একইভাবে সাগরে যদি আমরা মাছের জাহাজের সংখ্যা বাড়াতে পারি, মাছ তারা ধরে আনবে এবং এই ধরনের ফ্যাসিলিটি সরে থাকবে, তারা এটাকে প্রসেস করে বিদেশে পাঠাতে পারে। আর যদি ওই ধরনের জাহাজ আমরা পাই যেগুলো একটু দামি বেশি, হয়তো ইনিশিয়ালি কেউ রাজি হবে না আনতে, এই জন্য একটা প্রবলেম আছে, একই ধরনের কিন্তু কাজ আমরা করতে পারি। প্লাস আমি আপনাকে বলি যে আমাদের যেমন ধরেন সিউইড থেকে আমরা বেলজিয়ামের একটা কোম্পানির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা গবেষণা করে সিউইড থেকে আমরা আগার বার করতে পারছিলাম। আগার হলো জেলাটিন। আপনি যে কেকটা খান, এই কেকে যে জেলাটিনটা দিতে হয়, এটি সিউইড থেকে বানানো যায়। বর্তমানে আমরা যে কেকটাতে জেলাটিন ব্যবহার করি, এটা মোস্টলি হলো আপনার পিগ ফ্যাট, কাজে এটা আমাদের জন্য হালালো না। কাজে সিউইড চাষ যদি আমরা করি, ধরেন 500 কেজি সিউইড যদি আমরা দিনে বানাতে, সিউইড থেকে আগার বানাতে চাই, যে পরিমাণ জমি লাগবে, যে পরিমাণ লোকবল লাগবে, একটা হিউজ কর্মযোগ্য এখানে আমরা শুরু করতে পারি। এবং আমাদের উপকূলের পুরা জায়গাটাতেই ওভার 200 স্পিসিসের উপরে সিউইড আছে, তার ভিতরে আমরা 3টা বের করছি। আমার কাছে মনে হয় যে কর্মসংস্থান মন্ত্রণালয় বা তারাও কিন্তু এই জিনিসটা কখনো আমার চোখে পড়েনি। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করব যে এই আলোচনাগুলো করে আসলে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদাভাবে আমরা কিছু সাজেস্ট করতে পারি কিনা, এবং সেটা যদি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোনো টাস্ক ফোর্স করে অথবা ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে হয়, তাহলে আমাদের এই যে অবারিত সম্ভাবনার কথা বললাম আমরা, সেই সম্ভাবনাটা আসলে আমরা বাস্তবায়িত করতে পারবো। এবং আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে আমাদের টিভি চ্যানেলগুলোতে রাজনীতি যত আলোচনা হয়, অর্থনীতি বা সামাজিক সমস্যা বা সামাজিক বিষয়গুলো কিন্তু ততটা হয় না। এবং অর্থনীতির গ্রিন টিভিকে ধন্যবাদ যে গ্রিন টিভি এই ধরনের একটা আয়োজন করেছে, এবং কথা অ্যাপ অর্থাৎ কথা সোশ্যাল মিডিয়া, তারা সঠিক সময়ে সঠিক কথা এই যে আয়োজনটা করেছে, এটা দিয়ে আমরা কিন্তু কতগুলো নীতি নির্ধারণী বিষয়েও অন্ততপক্ষে ছুঁয়ে যেতে পারবো ভবিষ্যতে এগুলোর আবার যদি হয়। এবং আজকের আলোচনাটাও আমার কাছে মনে হয় যে আমরা আজকে এক বসাতে হয়তো শেষ করতে পারবো না, কারণ আমি খুবই অভিভূত আপনার এই সমস্ত কিছু স্ট্যাটিস্টিক্সগুলো, যে একদম পরিসংখ্যানগুলো মুখস্থ, যে কতগুলো জাহাজ আছে এবং কি করছে তারা, তো এবং আরও কি করা যায়। এবং আপনি যেহেতু ওই সুনীল অর্থনীতির ওই কর্মপরিকল্পনার সাথে যুক্ত ছিলেন, আমরা আরও হয়তো আরও আলোচনা করব, এবং সেটার জন্য আমরা আমাদের আলোচনাটা হয়তো এই জাহাজ দিয়েই বা এই পোর্ট দিয়েই তার ইকোনমিটাকে গড়ে তুলতে হবে। এবং তার বইতেই কিন্তু একদম শেষে আছে পৃথিবীর আরেকটা দেশ আছে যারা এই সমুদ্রকে কাজে লাগিয়ে করতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশ, এবং চিটাং পোর্টেরও উল্লেখ আছে। কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি সেটা হয়নি, এখনো পর্যন্ত হয়নি বলে অবশ্য হবে না আমি মনে করি না। কাজেই আমরা এই আলোচনাটা কন্টিনিউ করে আগামী পর্বে আরো অনেকগুলো, যেমন এটার সাথে টেকনোলজি যুক্ত থাকবে, এটার সাথে বন্দরগুলোর ব্যবস্থাপনা যুক্ত থাকবে, তারপর পার্টনার, ইন্টারন্যাশনাল পার্টনার কারা হতে পারে, রিজিওনাল পার্টনার কারা হতে পারে, ট্যুরিজম আসবে। তো সেগুলো নিয়ে আমরা আবার হয়তো দ্বিতীয় পর্ব আমরা করব। কিন্তু আজকে আমরা এখানে আবারও গ্রিন টিভি এবং কথা অ্যাপ অর্থাৎ কথা সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে আমরা দ্বিতীয় পর্বের জন্য, এবং আমরা দর্শকদেরকে আহ্বান জানাবো যে এই ধরনের আলাপচারিতা, এটা আসলে আমি আগেই বলেছি যে এটা টক শো না, কারণ টক শোগুলোতে আমি দেখি যে 3 দল থেকে 3 জন আসেন, তারপরে 3 জন তাদের নিজস্ব বক্তব্য বলেন, তারপরে একটু ঝগড়া লাগে, তারপরে কখনো কথা কাটাকাটি হয়, কখনো উত্তেজনা সৃষ্টি হয়। কাজেই আজকে আমরা এই আলাপচারিতাটা কন্টিনিউ করব। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীতে আবার আমরা আসবো। দর্শকবৃন্দ, আমরা আজকে রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের কাছ থেকে
অনেক কিছু শুনলাম এবং অনেক আলোচনা হলো, কিন্তু আলোচনা শেষ হয়নি। আমরা আগামী পর্বে আবার এর পথরেখা সম্পর্কে, এর ইমপ্লিকেশন সম্পর্কে, ইমপ্লিমেন্টেশন করার জন্য কি কি দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব আগামী পর্বতে আমাদেরকে দেখার জন্য। ধন্যবাদ।